ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন এবং সমাধান নিয়ে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের। অর্থাৎ তোমাদের যে 15 তারিখ অর্থাৎ আজকে যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের পরীক্ষা হবে, সেই পরীক্ষার সঠিক প্রশ্ন এবং প্রতিটি প্রশ্নের ধারাবাহিক উত্তর তোমরা ভিডিওটি বড় হলেও দেখবে, কারণ একটি ভিডিও দেখলে তোমরা বিস্তারিত ধারণা পেয়ে যাবে এবং তোমরা কিভাবে প্রশ্নের উত্তর করবে সে বিষয় সম্পর্কেও ধারণা পেয়ে যাবে। তাহলে চলো আমরা ছোট ছোট পর্ব আকারে না দিয়ে এক ভিডিওর মাঝেই দেই, যাতে তোমাদের সবগুলো বুঝতে সহজ হয় এবং বিভিন্ন পার্ট বাই পার্ট এগুলো খুঁজে বের করতে না হয়। আমরা সারা বছর তোমাদের সকল বইয়ের সমাধান তুলে ধরি এবং এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নেরও সকল প্রশ্নের সমাধান জয়েস লাইব্রেরিতে দিয়ে থাকি। এর জন্য তোমরা জয়েস লাইব্রেরিটি শেয়ার করে আসতে পারো। তাহলে চলো আমরা প্রথম থেকে দেখে আসি প্রশ্নটি। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী। মূল্যায়ন প্রজেক্টের নাম কি? দায়িত্বশীল ভূমিকায় আমি। অর্থাৎ তুমি তোমার সমাজের, পরিবারের কিভাবে দায়িত্ব নিতে পারো সে সম্পর্কিত কিছু আলোচনা, অথবা তুমি তোমার ভৌগোলিক অবস্থান কিভাবে তুমি আত্মপরিচয় খুঁজে বের করতে পারো নিজেরটা নিজেই, সে সংক্রান্ত আলোচনা। কি লেখা আছে দেখো, আমাদের চারপাশে নানান রকম মানুষের বসবাস, আমরা তাদের নিশ্চয়ই পরিচয় রয়েছে। আমাদের ক্লাসের প্রত্যেকেরই আত্মপরিচয় রয়েছে। এই পরিচয়ে রয়েছে সাদৃশ্য এবং বৈচিত্র্যতা। দেখো, আমরা মূল্যায়নের প্রথম কাজটিতে জোড়ায় সহপাঠীদের আত্মপরিচয় অনুসন্ধান করব। এরপর অতীত ও বর্তমান সময়ে মানুষের জীবন ও জীবিকা তুলনা করব। আমরা সবগুলোরই সমাধান দেব, দেখবা তুমি। সেই সাথে ভৌগোলিক পরিবেশের মানুষের জীবন ও জীবিকা শনাক্ত করে তুলনা করব। সবশেষ সমাজের নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় একটি প্রতিবেদনও লিখব। অর্থাৎ এখানে যা বলা আছে এটা কাজ আকারে দেওয়া আছে ধারাবাহিকভাবে নিচে। আমরা সবগুলোর সমাধান তোমাদের জন্য রেডি করে রেখেছি। চলো আমরা দেখি কাজ 1। চলো সহপাঠীকে জানি। তাহলে প্রথমে প্রশ্নমালা তৈরি করতে হবে। আমরা একজন সহপাঠীর পরিবার ও এলাকার বিষয়ক তথ্য সংগ্রহ করব বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে। আমরা এই কাজটি করব তথ্য সংগ্রহের জন্য নিম্নোক্ত দুইটি প্রেক্ষাপটে প্রশ্ন করব আমরা। আবার সেটা হচ্ছে একটি ভৌগোলিক প্রেক্ষাপট। আমার সহপাঠীর পরিবার ও এলাকা যে ভূ প্রকৃতির বৈশিষ্ট্যে অবস্থিত তা বিবেচনায় নিয়ে আত্মপরিচয় তৈরি করব একটি। এবং সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট, যেরকম আমার সহপাঠীর পরিবারের মানুষের ভাষা, সংস্কৃতি, পোশাক, রীতিনীতি এবং পেশা নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমরা কি করবে? প্রশ্ন তৈরি করবে। অর্থাৎ ক নং প্রশ্ন কাজ 1। দেখো, কাজ 1 আমরা সমাধান করব। সেই কাজের 1-এর প্রশ্নমালা তৈরি করবা কিভাবে, আমরা চলো এই প্রশ্নমালাটা দেখে আসি। এবং বলছে প্রশ্নগুলো খাতায় বা উত্তরপত্রে লিখে রাখবে তোমরা। তাহলে অবশ্যই তোমার এটা লিখে রাখতে হবে। তাহলে আমরা ক এর উত্তর আগে দেখবো, এরপরে খ পড়বো, এরপর গ, এভাবে ধারাবাহিকভাবে পড়বো এবং উত্তরগুলো দেখবো। দেখো, এখানে লিখে রাখলাম আমি ভৌগোলিক প্রেক্ষাপটে কি কি প্রশ্নমালা তৈরি। ভৌগোলিক প্রেক্ষাপটে আপনার এলাকার ভূ প্রকৃতি কেমন, আপনার এলাকার জলবায়ু কিরূপ, তারপরে কোন প্রাকৃতিক দুর্যোগ স্থানে আপনি বেশি বসবাস করেন, প্রধান শস্য কি, পরিবেশের প্রভাব কেমন আপনার ওখানে, তারপর পরিবেশ সংরক্ষণে কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন, আপনাদের ওই অঞ্চলের পুরাতন নাম কি ছিল, এইগুলো নিয়ে তুমি প্রশ্ন করবা। এরপরে এটা ছিল তোমার ভৌগোলিক প্রেক্ষাপট। এবং সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট নিয়ে কিছু প্রশ্ন করবা তোমার সহপাঠীকে। চলো দেখি তোমার সহপাঠীকে কি কি প্রশ্ন করতে পারো। আপনার পরিবার ও সম্প্রদায়ের প্রধান ভাষা কি, আপনার পরিবারের সদস্যদের প্রধান পেশা কি, আপনার পরিবারের জনপ্রিয় খাবার কি, আপনার পরিবার ও সম্প্রদায়, এটা বলতে পারো আপনার জনপ্রিয় পোশাকের নাম কি, বা আপনাদের বলবা। আপনার পরিবার ও সমাজ ব্যবস্থার দায়িত্ব কাদের হাতে থাকে, পিতার হাতে, মাতার হাতে, না কে চালায়, আপনাদের না বড় সন্তান, বড় মেয়ের উপরে, এগুলো বলবা। মানে উত্তরে আপনাদের প্রধান উৎসবগুলো কি কি। উৎসব তার মানে এটা হবে খণ্ডত্ব, এটা হবে খণ্ডত্ব। উৎসবগুলো কি কি। তাহলে এই দেখো ক নং প্রশ্নমালা তৈরি। আমরা প্রশ্ন তৈরি করে ফেলছি একটি সামাজিক, সাংস্কৃতিক প্রেক্ষাপট এবং ভৌগোলিক প্রেক্ষাপট নিয়ে। তুমি তোমার সহপাঠীকে কি কি প্রশ্ন করতে পারো সেই বিষয়ে। এরপর খ নং প্রশ্নটা দেখব। জোড়া গঠন ও তথ্য সংগ্রহ। জোড়া গঠন করে সহপাঠীর কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ এর কাজটি করব। তাহলে তুমি তোমার সহপাঠীর কাছ থেকে সাক্ষাৎকারে কি করবা? তথ্য সংগ্রহ করবা। এর জন্য তুমি তাকে দিবা
সাক্ষাৎকারের জন্য 20 মিনিট, সে তোমাকে সাক্ষাৎকার দেবে এর জন্য 20 মিনিট, মোট 40 মিনিট ব্যয় হবে তোমাদের জন্য। সহপাঠীর কাছ থেকে অনুমতি নিতে হবে এবং শেষে সতীর্থ মূল্যায়ন, অর্থাৎ এইটা তোমার সতীর্থ মূল্যায়ন রুবিক্স, এটা আমরা দেখাবো। তাহলে চলো আমরা খ নং প্রশ্নটির উত্তর দেখে আসি। জোড়া গঠন ও তথ্য সংগ্রহ। তাহলে এই খ নং প্রশ্ন বলছে জোড়া গঠন করবা এবং তথ্য সংগ্রহ করবা। তাহলে জোড়া গঠন করবা কি কি, তোমাদের তো স্যার দলে বিভক্ত করেই দিছে, 3 জন বা 4 জন সদস্য মিলে একটি দল, সুতরাং এটা আমি আলোচনা করলাম না, তোমরা সদস্যদের নাম এবং রোল নম্বর উল্লেখ করবে এখানে। এবার দেখো, আপনার এলাকার ভূপ্রকৃতি কেমন, তোমার সহপাঠী বলল সমতল ভূমিতে অবস্থিত আমাদের অঞ্চলটি। এবার প্রশ্ন, আপনার এলাকার জলবায়ু কিরূপ, ওই যে উপরে তুমি প্রশ্ন করছো সেই প্রশ্নগুলোর উত্তর তো এখন তুমি নিবা তোমার সহপাঠীর কাছ থেকে। সে তোমার সহপাঠী বলো কি, দেখো অনেক নদ নদী ও বিল রয়েছে যা বৈচিত্র্য রূপ দেখা যায় বিভিন্ন সময়ে। কোন কোন প্রাকৃতিক দুর্যোগ বেশি আপনাদের ওই অঞ্চলে, প্রশ্নটা এমন হবে, বা কোন কোন প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় আপনাদের ওই অঞ্চলে। বলল নদী ভাঙন, জলোচ্ছ্বাস, বন্যা কবলিত অঞ্চল আমাদের। আচ্ছা দেখো, প্রধান শস্য কি, ধান। এরপর প্রশ্ন, পরিবেশের প্রভাব কেমন, পরিবেশের বিভিন্ন রূপ ও বৈচিত্র্য দেখা যায়, যেমন অতিবৃষ্টি, এখানে বৃষ্টি না বৃষ্টি, বন্যা যা মানুষের জীবনকে ব্যাহত করে। পরিবেশ সংরক্ষণে কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন, তাহলে এত খারাপ পরিবেশ, স্থানীয় সরকার বাঁধ নির্মাণ করেছে, নদীর গতিপথ ঠিক করতে কাজ করছে। পুরাতন নাম কি ছিল আপনার অঞ্চলের, পুরাতন নাম ছিল চন্দ্রদ্বীপ। আপনার পরিবার ও সম্প্রদায়ের প্রধান ভাষা কি, বাংলা। আপনার পরিবারের সদস্যদের প্রধান পেশা কি, জেলে, যেহেতু এটি নদীবর্তী অঞ্চল। আপনাদের জনপ্রিয় খাবার কি, মাছ এবং ভাত। আপনাদের জনপ্রিয় পোশাকের নাম কি, ছেলেদের লুঙ্গি, মেয়েদের শাড়ি। আপনার পরিবার ও সমাজ ব্যবস্থার দায়িত্ব কাদের হাতে থাকে, পিতা, আর সমাজে থাকে মেম্বার বা চেয়ারম্যানের হাতে। আপনাদের প্রধান উৎসবগুলো কি কি, উৎসব হবে কি হবে, উৎসবগুলো হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। তাহলে আমরা খ নং প্রশ্নেরও উত্তর পেলাম। কিভাবে আমরা তথ্য সংগ্রহ করবো, অর্থাৎ তুমি প্রশ্ন করবো, তোমার বন্ধু যে উত্তর দিবে ওই উত্তরগুলো লিখবে কালকে, সেইগুলোই হচ্ছে তোমার এখানে তথ্য সংগ্রহ। এবার বলছে তথ্য সাজাই, এখানে প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে উপরে উল্লেখিত দুটি প্রেক্ষাপটে সহপাঠীর আত্মপরিচয় বিবরণ লিখি। তাহলে চলো আমরা সহপাঠীর আত্মপরিচয় বিবরণ লিখি। গ নং প্রশ্ন, দেখো তথ্য যাচাই, তোমার সহপাঠীর নাম ফাহিম, ঠিকানা কাউনিয়া বরিশাল, ভাষা বাংলা, ওই যে তুমি তথ্য সংগ্রহ করছো সেখান থেকে আত্মপরিচয় খুঁজে বের করো। এরপরে পেশা, অধিকাংশ মানুষের ওখানে জেলে, ধর্ম ইসলাম, পরিবার পিতৃতান্ত্রিক, উৎসব কেমন, দুটি ঈদ পালন করে, জলবায়ু পরিবর্তনশীল, প্রধান ফসল ধান, যে সকল দুর্যোগ দেখা যায় বন্যা, জলোচ্ছ্বাস, নদী ভাঙন, চলমান কাজ বাঁধ নির্মাণ, সাহায্য এবং বৃক্ষরোপণ, এই কাজগুলো। তাহলে মানে তুমি তোমার এলাকার বা তোমার সহপাঠীর আত্মপরিচয় জানলা, সে কোন অঞ্চলে বাস করে, কোথায় থাকে, কিভাবে ইত্যাদি। পিতা মাতার নামও তুমি এখানে সংগ্রহ করতে পারো চাইলে, কোনো সমস্যা নাই। সেটা সংগ্রহ করতে হবে অবশ্যই তোমার সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটের, ওই জায়গায় তোমার পিতার নাম কি, মায়ের নাম কি ইত্যাদি। এরপরে আমরা দেখব সতীর্থ মূল্যায়ন, তাই না? পুরো কাজ শেষ হলে সহপাঠীর কাজের মূল্যায়ন করবা কিভাবে, সে সম্পর্কে তোমাদের প্রশ্নেই একটি সতীর্থ মূল্যায়ন এরকম ছক দেওয়া আছে, সেটা তোমরা খাতায় তুলে তারপর সতীর্থ মূল্যায়ন করবো। দেখো তো, আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে, হ্যাঁ হলে এখানে একটা টিক দিবা, না হলে না দিবা, এখানে একটা ক্রস চিহ্ন দিবা, তাই না? আর যদি না করে তাহলে এখানে একটা টিক দিবা, এখানে একটা ক্রস চিহ্ন দিবা। আমার সহপাঠী অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন উত্থাপন করেছে, যদি করে তাহলে এখানে একটা টিক দিবা, হ্যাঁ। আমার সহপাঠী প্রশ্ন থেকে মূল বিষয়বস্তু খুঁজে পেয়েছে, হ্যাঁ, কারণ তুমি তোমার সহপাঠীকে কখনোই মার্ক কম দিবে না। আমার সহপাঠী তথ্যের উৎস নির্ধারণ করতে পেরেছে, হ্যাঁ। তারপর হচ্ছে আমার সহপাঠীর তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা তৈরি করতে পেরেছে, হ্যাঁ। যদি না পারে তাহলে এই নাতে ক্লিক করবা। আমার সহপাঠী সাক্ষাৎকার গ্রহণের জন্য সহপাঠীর কাছ থেকে অনুমতি নিয়েছে, ধরো এই ভুলটা করছে সে, না অনুমতি নেয় নাই, যাই জিজ্ঞেসে তোর নাম কি, কি করো, কোথায় থাকো, শিখতে দাবি যাবে, এরকম যদি করে তাহলে জিজ্ঞাসা নেয়, অনুমতি নেয় না, তখন তুমি এই নাতে একটা টিক দিবা। আমার সহপাঠী প্রশ্নমালার মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে, হ্যাঁ। তারপর আমার সহপাঠী প্রাপ্ত তথ্যকে দুটি প্রেক্ষাপটে বিশ্লেষণ করতে পেরেছে, ধরো পারে না, সে একটু দুর্বল স্টুডেন্ট, এর জন্য তুমি এখানে দিলা না, পারে না। আর যদি পারে তাহলে কিন্তু সবগুলো হ্যাঁ দিবা, আর যেটা পারবে না এখানে না না দিয়ে দিবা। তাহলে আমাদের কাজ কিন্তু এক শেষ। এখন আমরা কাজ 2 তে যাব। দেখো,
অতীত ও বর্তমানের সামাজিক অবস্থা। অতীত ও বর্তমানের সামাজিক অবস্থা, অতীত ও বর্তমানে মানুষের জীবন ও জীবিকা। দেখো এখানে কি কি লেখা আছে। অতীত বাংলা অঞ্চলের জীবন ও জীবিকা এখানে লিখবে মানুষের, এবং বর্তমান আমার সহপাঠীর এলাকার মানুষের জীবন ও জীবিকা কেমন সেটা এখানে লিখবা। এই সংক্রান্ত এখানে একটা আলোচনা করা আছে। দেখো সেই আলোচনার প্রেক্ষিতেই আমরা ছক 1 পূরণ করব। অতীত ও বর্তমান মানুষের জীবন ও জীবিকা কেমন, অতীত মানুষের এবং বর্তমান মানুষের। চলো আমরা ক নং প্রশ্নের উত্তর দেখে আসি, কারণ আমরা একটি একটি প্রশ্ন এবং একটি একটি প্রশ্নের উত্তর দিয়ে থাকি। ছক 1 বিবরণ, ভৌগোলিক অবস্থান। এই জায়গায় লিখবে তোমরা অতীত মানুষের জীবন ও জীবিকা, আর এখানে লিখবা বর্তমান মানুষের জীবন ও জীবিকা। এরপর লেখো ভৌগোলিক স্থান, নদী পাহাড় বন আগে ছিল, বর্তমান অবস্থা কেমন ছিল, গ্রাম শহর ও খেলার জায়গা। এরপর দেখো পেশা, কৃষি জেলে ব্যবসা, আর এখন কি করে, এখন চাকুরি কৃষি ব্যবসা। জীবনযাত্রা আগে ছিল সরল এবং প্রকৃতি নির্ভর, কারণ প্রকৃতি ভালো থাকলে তারা আয় করতে পারতো, প্রকৃতি ভালো না থাকলে করতে পারতো না। আর এখন মানুষের জীবন প্রযুক্তি নির্ভর। খাদ্য কি ছিল, মাছ ভাত, আর এখন রুটি মাছ মাংস সবকিছু পাওয়া যায়। যোগাযোগ নদীপথ ও চিঠি আগে, এখন ইমেল বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। উৎসব, এটা কি হবে, উৎসব বানানটা ঠিক করে নাও। উৎসব লোকসঙ্গীত পল্লী গান যাত্রা হতো, আর এখন কনসার্ট সিনেমা নাটক ইত্যাদি টেলিফিল্ম। স্বাস্থ্য, আগে মানুষ অপুষ্টি বা অনাহারে ছিল, আর এখন কিছুটা পুষ্টিমান বা খাদ্যের চাহিদা পূরণ হয়েছে। তাহলে এই ছিল আমাদের ক নং কাজ। একটু এখানে সেরে নেবে কি, অতীত মানুষের জীবন ও জীবিকা, আর এখানে লিখবো বর্তমান মানুষের জীবন ও জীবিকা। চলো আমরা খ নং প্রশ্ন দেখে আসি। ভূপ্রকৃতির বৈশিষ্ট্য, এটা হবে কিন্তু ভূপ্রকৃতির বৈশিষ্ট্য অনুসারে মানুষের জীবন ও জীবিকা কেমন ছিল সে সংক্রান্ত এখানে একটু তথ্য লেখা আছে। এই তথ্যটা একটু পড়ো তোমরা, তোমাদের বইয়ের 62 নং পৃষ্ঠাটাও তোমরা পড়বা কিন্তু। অর্থাৎ বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব, এখান থেকে তথ্য নিয়েই মূলত এই কাজটা তোমরা সমাধান করবা 62 নং পৃষ্ঠা থেকে। তাহলে চলো তোমরা এই খ নং প্রশ্নের উত্তর কেমন করে দিতে পারো। ভূপ্রকৃতির বৈশিষ্ট্য কি, দেখো নদী, অতীত মানুষের জীবন ও জীবিকা, আর বর্তমান মানুষের জীবন ও জীবিকা। দেখো নদী, তাহলে এই নদীর পাশে কারা থাকতো, জেলেরা, তাহলে জেলেরা বসবাস করতো নদীর পাড়ে, এবং নদী পারাপারের জন্য মাঝি থাকতো। এবং বর্তমানে কি থাকে, আধুনিক নৌ পরিবহন থাকে, প্রযুক্তি থাকে, তাই না, এবং মাছ শিকারীরা থাকে, আধুনিক প্রযুক্তি খাটিয়ে কি করে মাছ শিকার করে। আগে তো শুধু জাল দিয়ে ধরতো। পাহাড়, চাষাবাদ ও শিকার এবং নিরীগোষ্ঠী মানুষের বসবাস করত, আর এখন পাহাড় কাইটে পর্যটন চা বাগান প্রাকৃতিক বন তৈরি করছে মানুষ। সমতল ভূমিতে কৃষিকাজ ও পশুপালন ও ব্যবসা করত, এখন উন্নত কৃষি খামার কারখানা তৈরি করছে। উপকূলীয় অঞ্চলে লবণ মাছ শিকার করত জেলেরা, পর্যটন সাইক্লোন সেন্টার তৈরি করছে বর্তমানে মানুষ সমতল ভূমিতে বা উপকূলীয় অঞ্চল সমূহতে, তাই না। তাহলে এইভাবে তোমরা অতীত এবং বর্তমান সময়কালের অবস্থার পরিবর্তন তুলে ধরবা। এরপর দেখো উপরিউক্ত ছকে অতীত ও বর্তমান মানুষের জীবন ও জীবিকার পরিবর্তন মূলত ভূ প্রকৃতির পরিবর্তনেরই একটি প্রভাব, অর্থাৎ ভূ প্রকৃতি পরিবর্তন হয়েছে, মানুষের জীবন ও পেশাগত অবস্থারও পরিবর্তন এসেছে। এরপরে আমাদের কাজ 3, দায়িত্বশীল ভূমিকায় আমি। তাহলে দেখো কাজ 3-এ কি দায়িত্বশীল ভূমিকা তুমি রাখতে পারো। আত্মপ্রতিফলন, প্রথমে আমাদের সমাজের বিভিন্ন আত্মপরিচয়ের মানুষের বসবাস সমাজে, তাই না, আমরা কিভাবে সবার সাথে মিলেমিশে থাকতে পারি তা নিয়ে আমার ভাবনাগুলো লিখি। তাহলে তোমার অঞ্চলে বিভিন্ন আত্মপরিচয়ের মানুষ বসবাস করে, তাদের সাথে তুমি কিভাবে মিলেমিশে বসবাস করবে তা তুমি লিখতে পারো। চলো আমরা এর উত্তরটা দেখে আসি। দেখো আত্মপ্রতিফলন, আমাদের অঞ্চলে বিভিন্ন আত্মপরিচয়ের মানুষের বসবাস, আমরা সবাই একসাথে মিলেমিশে বসবাস করতে পারি এমন ভাবনা নিচে তুলে ধরা হলো। কি কি, সম্মান প্রদর্শন করা, তারপর বৈচিত্র্য গ্রহণ যোগ্যতা, পরমত সহিষ্ণুতা, তারপর সহযোগিতা, অধিকার, বিশৃঙ্খলা না করা ইত্যাদি। অর্থাৎ এখানে আমি দেখছি বিশৃঙ্খলা না করা এবং কারো প্রতি অত্যাচার বা অন্যায় না করা, তারপরে সকলের জন্য সমান অধিকার, অসহায় ও বিদ্যমান সকলের সহযোগিতা করা, সমাজে সকলের মতামত গ্রহণ করা, বিভিন্ন সংস্কৃতি ভাষা ধর্ম প্রথাকে মেনে চলা এবং সকল শ্রেণীর মানুষকে সম্মান দিতে হবে, তাহলেই আমরা খুব সুখ শান্তিতে বসবাস করতে পারবো। এরপর 2 নং প্রশ্ন দেখো, দল গঠন ও আলোচনা। এখন আমরা 4 জনের একটি দল গঠন করব, দলে বসে আমরা ইতিপূর্বে যে আত্মপ্রতিফলন লিখেছি তা শেয়ার করব, অর্থাৎ এর আগে আমরা যা দেখেছি। এরপর সমাজে নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় নির্ধারণ করব। তাহলে চলো করণীয়গুলো নির্ধারণ করে আসি। আমাদের সমাজে নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয়গুলো নিচে লেখা হলো। সকলকে সম্মান করব, সকলের জন্য সমান আইন তৈরি করব,
বৈষম্য হ্রাস করব, তাদের কাজের সুযোগ তৈরি করে দিব, মানে তাদের কাজের সুযোগ তৈরি করে দিব, সমাজে তাদের ভূমিকা রাখা, তাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি না করা, তাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করা না, তৈরি না করা হবে, এই ভুল যেন তোমরা না করো। আচ্ছা, তারপরে ব্যক্তি স্বাধীনতা প্রদান করা বা ব্যক্তি স্বাধীনতা প্রদান করা, নিজ নিজ সংস্কৃতি পালনে বাধা না দেওয়া। এভাবে আমরা একসাথে মিলেমিশে থাকার জন্য এই করণীয়গুলো করতে পারি। এরপরে গণং প্রশ্ন দেখো, প্রতিবেদন লিখো এই সম্পর্কে। এখানে 5টা প্রশ্ন দেওয়া আছে, এই প্রতিবেদনের বিষয় কি, এরপর হচ্ছে এই প্রতিবেদনের 1 2 3 4 5, এই 5টা প্রশ্নেরই প্রতিবেদনের তোমার দিতে হবে গণনে। চলো আমরা ধারাবাহিকভাবে দিয়ে আসি। দেখো, তারিখ প্রতিবেদন, বরাবর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিক্ষক, বিষয় সমাজে নানা রকম মানুষের, ওই যে প্রথমে লেখছে বিষয় আত্মপরিচয়, মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমি কি করতে পারি তা নিয়ে আলোচনা করব। এরপরে দেখো, সমাজে নানা রকম মানুষের সাথে মিলেমিশে থাকতে আমি কি করতে পারি। দেখো 2 নং প্রশ্ন, মতামতের সুযোগ করে দেওয়া, সহযোগিতা ও সহানুভূতি প্রকাশ করা, সাংস্কৃতিক অনুষ্ঠান পালনে সহযোগিতা করা গেল 2 নং। 3 নং প্রশ্ন দেখো, যা বাস্তবায়ন করতে পারি, সহানুভূতি প্রদর্শন করতে পারি, আমি প্রথমে তাদের গল্প এবং সংস্কৃতির বৈশিষ্ট্য সম্পর্কে জানবো এবং তা বার্ষিক অনুষ্ঠানের ভূমিকা অভিনয়ের মাধ্যমে তুলে ধরবো। এটাই হচ্ছে আমাদের পরিকল্পনা। আমরা সবাই একসাথে যা যা করতে পারি, কি কি করতে পারি দেখো, বিভিন্ন সম্প্রদায়ের সাথে যোগাযোগ করতে পারি, সাংস্কৃতিক উৎসব আয়োজন করতে পারি, সমান অধিকার প্রতিষ্ঠা করতে পারি, সচেতনতা তৈরি করতে পারি, কমিউনিটি তৈরি করতে পারি এবং মতামত প্রদান করতে পারি। দেখো, এখান থেকে আমরা সাংস্কৃতিক উৎসব আয়োজনটি করতে পারি সবাই মিলে। এটি বাস্তবায়নের জন্য সকল সম্প্রদায় থেকে সাংস্কৃতিক ব্যক্তিদের নিয়ে উৎসবটি আয়োজনের পরিকল্পনা করব, যেরকম নাচ, গান, প্রদর্শনী ইত্যাদি। এভাবে আমরা আমাদের সমাজে নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে, এখানে কি লিখবা, নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে বসবাস করতে পারি। আমি কথাটা আবার একটু বলে দিই, এভাবে আমরা আমাদের সমাজের নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে বসবাস করতে পারি। প্রতিবেদক, এখানে তোমার নাম লিখবে, তোমার রোল, তোমার শ্রেণী, তোমার শাখা। তাহলে এভাবেই তোমরা তোমাদের আগামীকালকের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষার উত্তরগুলো করবে। আমরা ধারাবাহিকভাবে সকল প্রশ্নেরই সমাধান তোমাদের এখানে দিব। এর জন্য তোমরা জয়েস লাইব্রেরিটি শেয়ার করে রাখতে পারো এবং তোমাদের বন্ধুদেরকেও জানিয়ে দিতে পারো। আর আজকে এখানে শেষ করছি, আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।